তুমি নিশ্চয়ই খেয়াল করে দেখবে যে কোনো মালগাড়ির একদম শেষে একটা বগি থাকে এবং সেই বগিতে কিন্তু একজন থাকেন যাকে আমরা বলি গুডস গার্ড, বা বিশেষ করে যে দূরপাল্লা ট্রেনগুলো হয় বা এক্সপ্রেস ট্রেনগুলো হয় তার একদম শেষ বগিতে কিন্তু একজন থাকেন যাকে বলা হয় গুডস গার্ড। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তুমি কিভাবে রেলের গুডস গার্ড পদে চাকরি পেতে পারো। দারুণ একটা চাকরি, সমস্ত ডিটেলস আমরা জানবো। তোমার কত বয়স হওয়া প্রয়োজন, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমার কি থাকা প্রয়োজন, কিভাবে তুমি অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার সময় তোমাকে কত টাকা ফিস পে করতে হয়, কোন কোন পদ্ধতির মধ্যে দিয়ে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়, পার মান্থ তুমি কত টাকা স্যালারি পেতে পারো, সমস্ত কিছু A to Z তথ্য নিয়ে খুব দ্রুত আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, একদম প্রথম পয়েন্টেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে তোমার কত বয়স হওয়া প্রয়োজন। তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো মিনিমাম তোমার বয়স হওয়া চাই 18, ম্যাক্সিমাম তোমার হওয়া চাই 33। এছাড়া নতুন করে আবার যখন নোটিফিকেশন বেরোবে সেক্ষেত্রে বয়স কিছু কম বা কিছু বেশি হতে পারে, আমি তোমাদের ফাইনাল নোটিফিকেশন আবার বেরোলে জানিয়ে দেবো, ঠিক আছে। এছাড়া তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি কিন্তু বয়সে এক্সট্রা 3 বছরের ছাড় পাবে। এছাড়া তুমি যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি কিন্তু বয়সে এক্সট্রা 5 বছরের ছাড় পাবে। আশা করি বুঝতে পারলে যে তোমাদের বয়সের ব্যাপারটা কি থাকে। চলে আসি সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকা প্রয়োজন। দেখো, শিক্ষাগত যোগ্যতা যেটা তোমার চাওয়া হয় সেটা হচ্ছে যে কোনো শাখায় তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সেটা তুমি সায়েন্স থেকে করো কি কমার্স থেকে করো কি আর্টস থেকে করো, যে কোনো শাখায় তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এছাড়া তোমরা যদি কেউ প্রশ্ন করো, অনেক পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখি কলেজে লাস্ট ইয়ারে পড়তে বা একদম লাস্ট ইয়ারের স্টুডেন্ট হলেও কিন্তু আবেদন করা যায়, কিন্তু রেলের ক্ষেত্রে যদি তুমি প্রশ্ন করো তোমাকে গ্র্যাজুয়েশন পুরো পাস করতে হবে, সার্টিফিকেট হাতে পেতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে, আদারওয়াইজ আবেদন করতে পারবে না, ঠিক আছে। বুঝতে পারলে এডুকেশন কোয়ালিফিকেশন। চলে আসি আমরা নেক্সট পয়েন্ট, তুমি কিভাবে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার সময় তোমাকে কত টাকা ফিস পে করতে হবে। দেখো, অ্যাপ্লাই করার যে পদ্ধতি সেটা সম্পূর্ণ অনলাইন, তোমাকে অনলাইনে আবেদন করতে হবে। নতুন করে আবার যখন নোটিফিকেশন বেরোবে RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে, আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। তো দেখো, অনলাইনে তোমাকে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় তুমি যদি জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো ফর্ম ফিল আপের সময় তোমাকে 500 টাকা ফিস পে করতে হবে অনলাইনে, ঠিক আছে। এছাড়া তুমি যদি ফিমেল এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো ফর্ম ফিল আপের সময় তোমাকে 250 টাকা পে করতে হবে। এক্ষেত্রে আরও একটা বিষয় আছে, তুমি যদি পরীক্ষায় বসো তুমি কিন্তু পরবর্তীকালে 400 টাকা রিটার্ন পেয়ে যাবে জেনারেল বা ওবিসিদের জন্য। এছাড়া তুমি যদি ফিমেল এসসি বা এসটি হয়ে থাকো তোমরা কিন্তু পরীক্ষায় বসলে পুরো টাকাটাই রিটার্ন পেয়ে যাবে, যদি পরীক্ষায় না বসো তাহলে কিন্তু টাকা রিটার্ন পাবে না, ঠিক আছে। এই গেল তোমাদের অ্যাপ্লাই এবং ফিস। চলে আসি আমরা নেক্সট পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সিলেকশন অর্থাৎ তোমাদের নিয়োগ প্রক্রিয়া কোন কোন ধাপের মধ্যে দিয়ে সম্পন্ন হয়। দেখো, নিয়োগ প্রক্রিয়ার প্রধানত আমরা 3টে ধাপ দেখতে পাই। একদম প্রথমে যে পরীক্ষাটা তোমাদের হবে যার নাম হচ্ছে তোমাদের CBT 1। CBT কথার অর্থ হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমাকে কিন্তু কম্পিউটারে বসে অনলাইনে পরীক্ষা দিতে হবে, যাকে আমরা বলি CBT এক্সাম। ওকে, তো দেখো CBT এক্সামে তোমাদের পরীক্ষার যে টাইম থাকে সেটা হচ্ছে 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা। এছাড়া যে বিষয় থেকে তোমাদের কোশ্চেন আসে খুব ভালো করে জায়গাটা বুঝে নাও। একদম প্রথম কোশ্চেনে তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 40টা কোশ্চেন থাকে। দ্বিতীয় ধাপে তোমাদের থাকে হচ্ছে ম্যাথামেটিক্স, অঙ্ক থেকে তোমাদের 30টা কোশ্চেন থাকবে। তো এক্ষেত্রে একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, যেহেতু অঙ্কের কথা আসলো, খুব দ্রুত অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে আমি কিন্তু তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করছি ম্যাথামেটিক্সের, যে কোর্সের আমি নাম রেখেছি 0 to Pro, অর্থাৎ একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি ধরে ধরে প্রত্যেকটা অধ্যায় খুব ভালো মতন শেখানো হবে। প্রয়োজন অনুযায়ী একটা অধ্যায়ের 150 থেকে 200টা কোশ্চেন আমি তোমাদের করাবো। তার সঙ্গে সঙ্গে ক্লাস কমপ্লিটের পর যে ভিডিওটা তোমাদের দেওয়া হবে সেটা তোমরা 1.5 বছর ধরে যতবার ইচ্ছা যখন ইচ্ছা তুমি কিন্তু বারবার সেই ভিডিও ক্লাস দেখতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে যে ক্লাসগুলো তোমাদের করানো হবে প্রত্যেকটা নোটস তোমরা কিন্তু PDF আকারে পাবে। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু অনলাইনে টেস্ট দেওয়ার সুযোগ পাবে। এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আমাদের অ্যাপে। তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখনও যারা অ্যাপ ডাউনলোড করোনি অবশ্যই অ্যাপ ডাউনলোড করো। এবং তার সঙ্গে সঙ্গে দেখবে কিছু ডেমো ক্লাস দেওয়া আছে, কিছু ফ্রি ক্লাস দেওয়া আছে, তুমি সেই ক্লাসগুলোকে দেখো। এবং আর একটা জিনিস তোমাদের আমি জানিয়ে রাখি, এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো প্রথম 1000 জনের জন্য কিন্তু স্পেশাল অফার দেওয়া আছে। তো সেই অফার পেতে অবশ্যই অ্যাপ ডাউনলোড করো এবং কোর্সটা চেক করো। এছাড়া তোমরা যদি আরও কিছু জানতে চাও দেখবে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে জানতে পারো, ঠিক আছে। তো দেখো আমরা যেটা বলছিলাম ম্যাথামেটিক্স থেকে তোমাদের 30টা কোশ্চেন আসে। নেক্সট যে ব্যাপারটা তোমাদের থাকে সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংস থেকে তোমাদের 30টা কোশ্চেন আসে। এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি মোট 100 নম্বরের আমাদের কিন্তু পরীক্ষা হবে 100 গুণ 1, অর্থাৎ প্রত্যেকটা উত্তর সঠিক করার জন্য তুমি কিন্তু 1 করে পাবে। তো CBT 1 এক্সাম তোমাদের কত নম্বরের হচ্ছে? 100 নম্বরের হচ্ছে। পরীক্ষায় কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং হচ্ছে তোমাদের 1/3। খুব সহজে বললে তুমি যদি 3
3টে কোশ্চেন ভুল করো, তুমি যত নম্বর সঠিক করেছো তার থেকে তোমাকে 1 নম্বর করে মাইনাস করে নেওয়া হবে। 3টে ভুল করবে, 1 নম্বর বাদ যাবে। এইভাবে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং হবে, ঠিক আছে। তো এই 100 নম্বরে তুমি কেমন পরীক্ষা দিচ্ছ তার উপর থেকে একটা মেরিট লিস্ট তৈরি হবে। সেই লিস্ট অনুযায়ী যদি তোমার নাম চলে আসে তাহলে তুমি দ্বিতীয় ধাপে যেতে পারবে। দ্বিতীয় ধাপ তোমাদের কি? CBT 2। আর একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, CBT 1 এক্সামের যে নম্বর সেটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কোনোভাবেই কিন্তু যোগ হবে না। এটা জাস্ট একটা কোয়ালিফাইং নিচে তোমাকে কিন্তু পাস করতে হবে, তাহলে তুমি দ্বিতীয় ধাপে যেতে পারবে। দ্বিতীয় ধাপ তোমাদের কি? CBT 2 এক্সাম। CBT 2 এক্সামে যে বিষয়গুলো তোমাদের থাকবে, একই সিলেবাস তোমাদের থাকে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 50টা কোশ্চেন থাকবে। ম্যাথামেটিক্স থেকে আগে দেখো ছিল 30টা, এক্ষেত্রে হয়ে যাবে 35টা। তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংস থেকে ছিল 30টা, এক্ষেত্রে হয়ে যাবে 35টা। টোটাল যদি আমরা ক্যালকুলেশন করি 120টা কোশ্চেন, প্রত্যেকটা উত্তর সঠিক করার জন্য তুমি 1 করে পাবে। মোট পরীক্ষা হবে তোমাদের 120 নম্বরের। এক্ষেত্রে খুব ভালো মতন একটা বিষয় যদি তোমরা খেয়াল করো বুঝতে পারবে, CBT 2 এক্সাম কিন্তু তুলনামূলক CBT 1 এর থেকে অনেকটা কঠিন হবে। কিভাবে? প্রথম কথা, যদি আমরা টাইমের দিকে খেয়াল করে দেখি, CBT 1 এক্সামে পরীক্ষার টাইম কত পাচ্ছ? 1.5 ঘন্টা। CBT 2 এক্সামের ক্ষেত্রেও পরীক্ষার টাইম তোমরা 1.5 ঘন্টাই পাবে। CBT 1 এক্সামে তোমাদের মাত্র 100 নম্বরের পরীক্ষা হবে, মাত্র 100টা কোশ্চেন তোমাকে সলভ করতে হবে 1.5 ঘন্টার মধ্যে। অন্যদিকে CBT 2 এক্সামে তুমি যখনই যাবে তোমার ওই একই টাইম দেবে, অন্যদিকে 20টা কোশ্চেন তোমাকে কিন্তু বেশি সলভ করতে হবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো স্পিড থাকা কতটা জরুরি, তোমাকে খুব দ্রুত অ্যান্সার করতে হবে। তো সেক্ষেত্রে ম্যাথামেটিক্সের কথা যদি বলি, অবশ্যই তোমাকে ম্যাথের বিভিন্ন রকম শর্টকাট টেকনিক শিখতে হবে, নাহলে কোনোভাবেই এত কম সময়ের মধ্যে তুমি কিন্তু এতগুলো কোশ্চেন সলভ করতে পারবে না। এছাড়া যে অধ্যায়গুলো আছে সেই প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্ট তোমাকে ভালো মতন ক্লিয়ার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিসটাও অত্যন্ত জরুরি। তো সমস্ত দিক থেকে তুমি যদি হেল্প পেতে চাও, তুমি যদি চাও যে তোমার এমন কেউ তোমার হাতটা ধরুক যে একদম জিরো লেভেল থেকে, আমি ধরে নিচ্ছি তুমি অঙ্কে খুব কাঁচা বা অঙ্কে তুমি মোটামুটি অতটা ভালো পারো না, একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি তুমি যদি শিখতে চাও, অবশ্যই কোর্স জয়েন করো। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, কোর্স জয়েন করার পর তুমি আমাকে থ্যাঙ্কস বলতে বাধ্য হবে, ঠিক আছে। তো দেখো, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, 120 নম্বরে তোমাদের কিন্তু CBT 2 এক্সাম হবে। এই 120 নম্বরের পরীক্ষা দেওয়ার পর আবার একটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। সেই লিস্ট অনুযায়ী যদি তোমার নাম চলে আসে, খুব সহজে তুমি ধরে নাও মোটামুটি 99% চাকরি তুমি পেয়ে গেছো। এর পরবর্তী ধাপে তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট। ডকুমেন্টস ভেরিফিকেশন মানে কি? তুমি যখন অনলাইনে অ্যাপ্লাই করেছিলে, যা যা ডকুমেন্টস তুমি সাবমিট করেছো সেগুলো কিন্তু ম্যানুয়ালি চেক করা হবে, সমস্ত কিছু নথিপত্র তোমার ঠিকঠাক আছে কিনা। ওকে, একদম শেষ ধাপে তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে মেডিকেল টেস্ট। তোমার কিন্তু মেডিকেল টেস্ট করা হবে যে তুমি শারীরিকভাবে সুস্থ কিনা। মেডিকেল টেস্ট তুমি যদি ঠিকঠাক মতন পার করে যাও, এরপরে তোমাকে ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে এবং ট্রেনিং কমপ্লিটের পরে তুমি কিন্তু সরাসরি জয়েন করবে, ঠিক আছে। চলে আসি আমরা নেক্সট পয়েন্ট, জব প্রোফাইল। অর্থাৎ একজন গুডস গার্ডের কী ধরনের দায়িত্ব পালন করতে হয় বা কী ধরনের কাজ করতে হয়। দেখো, একদম ভিডিওর শুরুতেই আমি তোমাদের বলেছি, যে কোনো দূরপাল্লার ট্রেন বা মালগাড়ির একদম শেষ বগিতে যিনি থাকেন তিনি হচ্ছে গুডস গার্ড। তো এই গুডস গার্ডের প্রধান দায়িত্ব কী থাকে? যদি আমরা একটা মালগাড়ির উদাহরণ নেই, সেই মালগাড়িতে আমরা জানি যে মালগাড়িতে প্রচুর মালপত্র যায়। তো সেই মালগাড়ির প্রত্যেকটা দরজা ঠিকঠাক মতন আটকেছে কিনা, মালগাড়িতে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, লোকো পাইলটকে নির্দেশ দেওয়া যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক মতন আছে। এছাড়া কোনো কারণে যদি মালগাড়ি অনেকক্ষণ কোথাও ওয়েট করতে হয়, সেটা স্টেশন মাস্টারকে জানানো যে এই প্রবলেমের জন্য মালগাড়িটা এই টাইমের মধ্যে এই স্টেশনে পৌঁছাতে পারিনি বা মালগাড়িটা এখন এই জায়গায় আছে। এই সমস্ত বিষয় ঠিকঠাক রাখার জন্য বা তথ্যগুলো ঠিকঠাক মতন রাখার জন্য এবং খেয়াল রাখার জন্য যিনি থাকেন তিনি হচ্ছেন গুডস গার্ড। এছাড়া আমরা জানি যিনি ড্রাইভার হন অর্থাৎ লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তার হাতে কিন্তু সমস্ত কন্ট্রোল থাকেই। এছাড়াও একদম ট্রেনের শেষে যে গুডস গার্ড থাকছে তার হাতেও কিন্তু ব্রেকিং কন্ট্রোল দেওয়া হয়। অর্থাৎ তিনি যদি কোনোভাবে মনে করেন যে একটা বিপদ আসতে পারে বা সমস্যা হতে পারে, ট্রেন বা মালগাড়িটাকে দাঁড় করানো উচিত, তিনি কিন্তু একদম পিছন বগিতে থেকেও সেই বড় ট্রেন বা মালগাড়িটাকে কিন্তু দাঁড় করাতে পারে। তো আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারলে যে গুডস গার্ডের জব প্রোফাইল কী হয়। চলে আসছি, দেখো নেক্সট পয়েন্ট আমাদের হচ্ছে স্যালারি। তার আগে আমি তোমাদের একটা পয়েন্ট বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এক্সাম ল্যাঙ্গুয়েজ। তোমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে, দাদা পরীক্ষার ভাষা কি? যেহেতু রেলের পরীক্ষা, তোমরা কিন্তু অবশ্যই বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। তবে যখন তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিকঠাক মতন কিন্তু ভাষা নির্বাচন করতে হবে, তাহলে তুমি বাংলা এবং ইংলিশ এই দুটো ভাষাতেই কোশ্চেন পেপার পাবে। আর যদি ঠিকঠাক মতন সিলেক্ট না করো, শুধুমাত্র কিন্তু ইংলিশেই কোশ্চেন আসবে। তো এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। তো চলে আসি আজকে লাস্ট পয়েন্ট, দেখো স্যালারি। দেখো খুব সহজে যদি আমি তোমাদের বলি, মোটামুটি 22,900 টাকা মতন কিন্তু বেসিক পে থাকে, ঠিক আছে।
22,900 টাকার মতন কিন্তু বেসিক পে থাকে। এছাড়া এইচআরএ, ডিএ, টিএ সমস্ত কিছু ছাড় থাকে। তোমরা প্রত্যেকেই জানো যে রেলের জবের ক্ষেত্রে কিন্তু ছাড়, বিভিন্ন রকম এক্সট্রা টাকা বা এক্সট্রা ছাড় কিন্তু পাওয়া যায়। সমস্ত কিছু মিলিয়ে ইন হ্যান্ড স্যালারির কথা যদি বলি, পার মান্থ একদম শুরুতে মিনিমাম 40 থেকে 45,000 টাকা কিন্তু পার মান্থ একদম শুরুতেই তোমার স্যালারি থাকবে। এরপরে যত তোমার টাইম বাড়তে থাকবে, যত তোমার অভিজ্ঞতা বাড়তে থাকবে, অটোমেটিকলি তোমার কিন্তু স্যালারি বাড়তে থাকবে। এছাড়া ধরো তোমার যে ডিউটি আওয়ার, ধরো 8 ঘন্টা তোমার ডিউটির টাইম আছে, কোনো কারণে ধরো মালগাড়িটা ফেসে গেছে, তুমি যদি 2 ঘন্টা এক্সট্রা টাইম দাও বা তোমাকে যদি দিতে হয়, তার জন্য কিন্তু রেল তোমাকে এক্সট্রা টাকা দেবে। তো রেলে কিন্তু প্রচুর ছাড় আছে। মোটামুটি সব কিছু মিলিয়ে দেখতে গেলে যারা কয়েকদিন জব করে নেয়, মিনিমাম কিন্তু 60,000 টাকার কাছাকাছি কিন্তু গুডস গার্ডদের স্যালারি থাকে। আর যেহেতু একটা কষ্টদায়ক কাজ, মালগাড়ির একদম শেষে ঠিকঠাক মতন অনেক সময় ফ্যান থাকে না, অনেক সময় লাইট থাকে না, অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে কিন্তু গুডস গার্ডদের দায়িত্ব পালন করতে হয়। তো সুতরাং স্যালারি তো অবশ্যই বেশি হওয়া উচিত এবং স্যালারি কিন্তু অবশ্যই বেশি পায়। এছাড়া আরও একটা বিষয়, রেলের গুডস গার্ড এই পদের জন্য কিন্তু ছেলে এবং মেয়ে উভয় তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের রেলওয়ে গুডস গার্ড সম্বন্ধে A to Z তথ্য। আশা করছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো খুব সহজে আমি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। এরপরে যদি আরও কোনো রকম প্রশ্ন তোমার মনে এসে থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।